প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের গণিত বইয়ের গাণিতিক অনুসন্ধান এই শিক্ষণ অভিজ্ঞতাটিতে। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। এবার তোমাদের একক কর্মপত্র তোমরা করবে, নিজে নিজে করবে, যে প্যাটার্ন তোমরা নিজের মতো করে কোনো সংখ্যার প্যাটার্ন ও তার বৈশিষ্ট্য নির্ণয় করতে পারবে। চেষ্টা করে দেখো এবং তোমার অনুসন্ধানের ফলাফল কর্মপত্রের মাধ্যমে শিক্ষকের জমা দাও। কেন প্যাটার্ন খুঁজবো? কেন খুঁজবো প্যাটার্ন? প্যাটার্ন নিয়ে কথা বলার প্রয়োজন কি প্রয়োজন? তাহলে পাটিগণিত বীজগণিতের দুটি খুব সাধারণ সমস্যার মধ্যে দিয়ে প্যাটার্নের প্রয়োজনীয়তা বুঝতে চেষ্টা করি। দেখো, দুটি সমস্যা হলো 50-এর 5%। কত? তুমি অবশ্যই বের করতে পারবে। 50-এর 5% কত হবে? 50 গুণ 5% মানে 0.05। এটা হতে পারে, অথবা হতে পারে 50 গুণ 100 ভাগের 5, তাই না? 5% মানে 100 ভাগের 5। আমি যদি কাটাকাটি করি, এখানে 2 হবে, 5কে 2 দ্বারা কাটলে 2.5 হবে। তার 50-এর 5% আমরা যেভাবে বের করেছি, যে কোনো সংখ্যার যে কোনো পার্সেন্টেজ আমরা সেভাবে কিন্তু করতে পারবো। যেমন দেখো, আমরা যদি লিখি যে ধরো তোমার 200 এর কত পার্সেন্ট? 13%। সাপোজ, ভেরি সিম্পল, আমরা লিখতে পারি 200 এর 100 ভাগের 13। ঠিক আছে, কাটাকাটি করো, এখানে 2 হবে, 13 দুগুণে 26। 200 এর 13% হলো 26। তাহলে এই যে একটা যে তোমার প্যাটার্ন, এই প্যাটার্নের সাহায্যে আমরা অসংখ্য প্যাটার্ন তৈরি করতে পারি, অসংখ্য সংখ্যা নির্ণয় করতে পারি। কেমন? আবার দেখো এখানে কত আছে, এখানে দেওয়া আছে যে 2 প্লাস বি হোল স্কয়ার। 2 প্লাস বি হোল স্কয়ার মান কত? রাইট? এখানে আমি যদি এটাকে করতে পারবো, ডেফিনেটলি আমরা সূত্র জানি, a প্লাস বি হোল স্কয়ার সমান কত? a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। আমরা জানি যে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমরা জানি। এখন তুমি এর পরিবর্তে এখানে 2 বসিয়েছে, b এর পরিবর্তে b আসছে, আছে, কোনো সমস্যা নেই। এখন তুমি 2 এর পরিবর্তে যে কোনো সংখ্যা বসাতে পারো, b এর পরিবর্তে যে কোনো সংখ্যা বসাতে পারো। এই ফর্মুলা ইউজ করে তোমরা কিন্তু যে কোনো বর্গ রাশি নির্ণয় করতে পারো। এটা একটা সাধারণ বিষয়, সাধারণ একটা সূত্র, একটা ফর্মুলা। এই ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা যে কোনো দুটি সংখ্যার যোগফলের বর্গ নির্ণয় করতে পারি, এবং এই ফর্মুলা ইউজ করে আমরা যে কোনো সংখ্যার পার্সেন্টেজ বের করতে পারি, যে কোনো পার্সেন্টেজ বের করতে পারি। ঠিক আছে, বিষয়টা এরকম। অর্থাৎ আমরা এটাকে যদি কমন বা একটা সূত্র যদি একটা সাজাই, যে এক্স এর y% সমান হলো এক্স গুণ y বাই 100। এখন তোমার এক্স এবং ওয়াই এর ভ্যালু, যে কোনো ভ্যালু তুমি বসালে কিন্তু তুমি একটি সংখ্যার পার্সেন্টেজ বের করতে পারবে, যে কোনো মানের পার্সেন্টেজ শতকরায় বের করতে পারবে। ওকে, এবার দেখো আমরা, ঠিক আছে, এগুলো ফর্মুলা, এই দুটি হলো ফর্মুলা প্রসারিত করতে পারি, সেটা আর কিছু প্রয়োজন নেই। এবার দেখো, গাণিতিক উৎসের সন্ধানের তথ্যের উৎস। আমরা যে গাণিতিক অনুসন্ধান করব, অবশ্যই তথ্যের প্রয়োজন আছে। আমরা জানি দুই ধরনের তথ্য আমাদের আছে, একটা হলো প্রাথমিক, দুই ধরনের তথ্যের উৎস আছে, একটা হলো প্রাথমিক উৎস আর একটা সেকেন্ডারি উৎস। প্রাথমিক উৎস মানে কি? যে সকল তথ্য সরাসরি নেওয়া হয় এবং একদম র ডাটা যাকে বলে, অর্থাৎ একদম তোমার সরাসরি ডাটা, যেটা কোনো ভাইয়া হয়ে আসে না, কোনো মাধ্যম হয়ে আসে না, সেটা হলো প্রাথমিক তথ্য। আর যে সকল ডাটা মাধ্যম হয়ে আসে, এডিট হয়ে আসে, কোনো ছাপানো ভাবে কাগজে আসে, অথবা কোনো প্রতিবেদনে আসে, কেমন, তখন সে ধরনের ডাটাকে বলা হয় সেকেন্ডারি ডাটা বা মাধ্যমিক তথ্য। ধরো তুমি একটা গাণিতিক অনুসন্ধান করতে গিয়ে তোমার এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করলে,
সেই তথ্য ডেফিনেটলি হবে প্রাথমিক তথ্য। আবার কোনো প্রাথমিক তথ্য যখন অন্য কেউ বা কোনো সংস্থা যদি লিখিত আকারে প্রকাশ করে, কোনো প্রতিবেদন প্রকাশ করে, কোনো জার্নালে প্রকাশ করে, তখন সে বা কোনো ইন্টারনেটে তোমার পিডিএফ আকারে প্রকাশ করে, কেমন? তখন সেই তথ্য উইকিপিডিয়ায় প্রকাশ করে, সেই তথ্য হবে সেকেন্ডারি তথ্য বা মাধ্যমিক তথ্য, মাধ্যমিক উৎস। ঠিক আছে? প্রাথমিক তথ্য, প্রাথমিক উৎস, আর হলো মাধ্যমিক উৎস, এবং ওই যেই তথ্য আমি মাধ্যমিক উৎস থেকে পেলাম, সেই তথ্য হলো মাধ্যমিক তথ্য। যেমন দেখো, বিভিন্ন ধরনের তথ্য আমরা পেতে পারি। যেমন মাধ্যমিক তথ্য কিন্তু মানুষের থেকে যে তথ্য কালেক্ট করা হয় জনগণের কাছ থেকে, সেই তথ্য কিন্তু মাধ্যমিক তথ্য অনেক সময় হতে পারে। যেমন ধরো, ডাক্তারের কাছে মা তার ছেলেকে নিয়ে গেলেন, শিশু বাচ্চাকে নিয়ে গেলেন, কিন্তু শিশু বাচ্চা অনেক কথা বলতে পারবে না। শিশু বাচ্চা সম্পর্কে মা যে তথ্য ডাক্তারকে দিল, সেটা একটা সেকেন্ডারি তথ্য, কারণ মায়ের দেওয়া তথ্যের উপরে কিন্তু তাকে ডিপেন্ড করতে হচ্ছে। প্রাথমিক তথ্য সবচেয়ে নির্ভরযোগ্য সরাসরি তথ্য, কিন্তু মাধ্যমিক তথ্য কিন্তু তত নির্ভরযোগ্য না, সেটা ম্যানিপুলেট করার সুযোগ থাকে, সেটাকে তোমার এটার উপরে তোমার প্রভাব বিস্তার করার সুযোগ থাকে। কারণ একটি ডাটা যখন প্রক্রিয়া করা হয়, সেই ডাটায় যিনি প্রক্রিয়া করবেন, যিনি ডাটাগুলোকে লিখবেন অথবা তথ্যগুলোকে সাজাবেন, তিনি কিন্তু তার বুদ্ধিমত্তা দিয়ে বা যে কোনো কারণে সেই ডাটার পরিবর্তন ঘটাতে পারেন। সুতরাং সেই সেকেন্ডারি তথ্য অবশ্যই ততটুকু নির্ভরযোগ্য নয়। তবে আমাদেরকে অবশ্যই আহ, প্রাথমিক তথ্য, প্রাথমিক উৎস এবং সেকেন্ডারি উৎস, মাধ্যমিক উৎস, দুটি তো উৎসের তথ্য কিন্তু আমাদের অনুসন্ধানের জন্য অত্যন্ত প্রয়োজন। ক্ষেত্র বিশেষে দুটি তথ্যের প্রয়োজন হতে পারে। এখানে দেখো, এখানে বলা আছে যে তোমার এখানে কোভিড-19 এর সময় 2020 সালে যে কোভিড-19 হয়েছিল, সেখানে টিকা তৈরির ক্ষেত্রে একদল বিজ্ঞানী যদি তোমাদের এলাকায় যেয়ে থাকে, সেখানে ধরো 100 জন মানুষের থেকে তথ্য নিয়ে আসলো, তথ্য নিয়ে এসে বা তাদেরকে টিকা প্রয়োগ করলো, টিকা প্রয়োগ করে চলে গেলেন। যে এলাকা থেকে, যে এলাকায় 100 জন মানুষকে টিকা প্রয়োগ করলেন, দেখা গেল কয়েকদিন পরে সেই এলাকা থেকে 60 জন ব্যক্তি বা 50 জন ব্যক্তি অন্য এলাকায় চলে গেলেন। বিজ্ঞানীগণ আবার সেই এলাকায় কিছুদিন পরে গেলেন, পরে গিয়ে আবার 100 জন মানুষ থেকে ডাটা নিয়ে টিকা তৈরি করলেন। তুমি কি সেই টিকা গ্রহণ করবে? সেই টিকা তুমি অবশ্যই গ্রহণ করবে না, কারণ সেখান থেকে যে 50 জন লোক চলে গিয়েছে, সেই 50 জনের তথ্য কিন্তু বিজ্ঞানীরা পাননি, বাকি 50 জনে পেয়েছেন। সুতরাং 100 জনের ডাটা নিলেও তারা পরবর্তীতে কিন্তু 100 জনের ডাটা কিন্তু বস্তুত 50 জনের ডাটাই তারা নিয়েছেন। সুতরাং সেই টিকাটা কিন্তু ততটুকু গ্রহণযোগ্য হবে না ওই এলাকার জন্য। বুঝতে পেরেছো? তো যাই হোক, এই জন্য অনুসন্ধান করতে গেলে অবশ্যই সঠিকভাবে করতে হবে এবং সঠিকভাবে ডাটা কালেক্ট করতে হবে। সঠিক ডাটার উপরে কিন্তু অনুসন্ধানের ফলাফলের নির্ভরযোগ্যতা নির্ভর করে। ফলাফলের আহ, মানে যথার্থ ফলাফল যে আমরা পাবো, সেটা কিন্তু নির্ভর করে ডাটা কালেকশনের নির্ভরযোগ্যতার উপরে। ওকে, আবার দেখো এখানে বলেছে উৎসের নির্ভরযোগ্যতা যাচাই আমরা কিভাবে করব। অবশ্যই উৎস আমরা দুই ধরনের উৎস আছে, মানবীয় উৎস, জড় উৎস। ডেফিনেটলি আমরা মানবীয় উৎসটাকে প্রাধান্য দেব, মানুষের কাছ থেকে তথ্য পাবো সেটা সবচেয়ে নির্ভরযোগ্য। আর জড় উৎসকে আমরা কিছু প্রাধান্য একটু কম দেব, কারণ জড় উৎসটা মানুষ কর্তৃক সৃষ্ট, সেখানে ডাটা ম্যানিপুলেট করার সুযোগ থাকে, ডাটার উপর প্রভাব বিস্তার করার সুযোগ থাকে। যাই হোক, নির্ভরযোগ্য তথ্যের উৎসের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি যে কি কি আছে। যে বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে ওই বিষয়ের সঙ্গে উৎসটির প্রাসঙ্গিকতা, অবশ্যই উৎস প্রাসঙ্গিকতা থাকতে হবে। যে উৎসে ডাটা কালেক্ট করব, যার সময় ডাটা কালেক্ট করছি, উৎসের সাথে তার একটা প্রাসঙ্গিকতা থাকতে হবে। কাঙ্ক্ষিত তথ্যের ধরন অনুযায়ী উৎসটির গ্রহণযোগ্যতা, আমি যেখান থেকে ডাটা কালেকশন করব, এই উৎসটির গ্রহণযোগ্য থাকতে হবে, বা এই উৎস ডাটা কালেকশনকে সবাই যেন স্বাগত জানায়, সবাই যেন মেনে নেয়। উৎসটির বিশ্বাসযোগ্যতা, যার কাছে ডাটা কালেকশন করব, যে প্রতিষ্ঠান ডাটা কালেকশন করব, অবশ্যই সেই লোকটির বিশ্বাসযোগ্যতা, সেই প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা থাকতে হবে যে তুমি সেখান থেকে সঠিক ডাটা পাবে। সংশ্লিষ্ট সকলকে উৎস হিসেবে বিবেচনা করা। ঠিক আছে? এই অনুসন্ধান কাজের সাথে সংশ্লিষ্ট যত রকম উৎস আছে,
সকল রকম উৎসকে বিবেচনা করে ডাটা কালেকশন করতে হবে। ওকে, এখন দেখো এখানে জোড়া কাজ করতে হবে। তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিচের প্রশ্নের উত্তর খুঁজে বের করো। নিচের বক্সে একটি টিকা তৈরির সময় বিজ্ঞানীগণ কোন উৎস থেকে তথ্য সংগ্রহ করেছিলেন তার একটি বর্ণনা দেওয়া হয়েছে। তোমাদের কাজ হবে তথ্যের উৎসের ধরন ও বৈশিষ্ট্য শনাক্ত করে নিচের প্রশ্নের উত্তর খুঁজে বের করা। প্রথমে বিজ্ঞানীগণ বিজ্ঞানাগারে একটি টিকাটি তৈরি করেন। তারপর ওই টিকা বিভিন্ন দলের মানুষের উপর প্রয়োগ করে তাদের কাছ থেকে টিকা কার্যকারিতা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। টিকাটি তৈরি করার জন্য বিজ্ঞানীগণ ৩টি ধাপের পরীক্ষা-নিরীক্ষা করে তথ্য সংগ্রহ করেন। ২০২০ সালে জুলাই মাসে টিকার ৩য় ধাপের পরীক্ষা পরিচালনা করা হয়। সারা বিশ্ব থেকে ৪৬,৩৩১ জন বিভিন্ন বয়সী মানুষ এই পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের সকলকে টিকা প্রদান করে এর কার্যকারিতা পরীক্ষা করার জন্য বিজ্ঞানীগণ তথ্য সংগ্রহ করেন। প্রাপ্ত তথ্যগুলো ভালোমতো বিশ্লেষণ ও পরীক্ষার মাধ্যমে ওই টিকা কার্যকর হিসেবে প্রমাণ পাওয়া যায়। নানা বৈশিষ্ট্যের মানুষ এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল যাতে বিজ্ঞানীগণ নিশ্চিত করতে পারেন যে এই টিকাটি বিভিন্ন ধরনের মানুষের জন্য কার্যকরী। যেমন এই পরীক্ষায় ৪৯.১% পুরুষ, ৫০.৯% নারী ছিলেন। এশিয়ান, আফ্রিকান, ল্যাটিন প্রভৃতি দলের মানুষ ছিলেন। এছাড়াও অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন বয়সের উপস্থিতি নিশ্চিত করা হয়েছিল। নিচের ছকে বয়স অনুযায়ী মানুষের সংখ্যা দেওয়া হল। দেখো এখানে ১২ থেকে ১৫ বছর বয়সী ২,২৬০ জন অংশগ্রহণ করেছিল টিকা তৈরির কাজে বা তথ্য সংগ্রহের কাজে। ১৬ থেকে ১৭ জন তথ্য সংগ্রহ উৎস হিসেবে মানে ২,২৬০ জনকে আমরা পেয়েছিলাম, বিজ্ঞানে পেয়েছিল। বিজ্ঞানীরা তাদের কাছে তথ্য নিয়েছিল, তাদের বয়স ছিল ১২ থেকে ১৫। যাদের বয়স ১৬ থেকে ১৭ তাদের সংখ্যা ছিল ৭৫৪। যাদের বয়স ১৮ থেকে ৫৫ তাদের সংখ্যা ছিল ২৫,৪২৭ এবং ৫৬ প্লাস যাদের বয়স তাদের সংখ্যা ছিল ১৭,৮৭৯। টিকা তৈরির জন্য কোন ধরনের উৎস থেকে বিজ্ঞানীগণ তথ্য সংগ্রহ করেছিলেন এবং কেন? টিকা তৈরির জন্য যে উৎস ব্যবহার করা হয়েছিল তাদের সবার বৈশিষ্ট্য কি একরকম ছিল, ভিন্ন থাকে নির্ণয় করো। ডেফিনেটলি, কারণ একটা টিকা সকল বয়সের মানুষের ক্ষেত্রে সমানভাবে কার্যকর না হতে পারে। তাহলে এমন টিকা তৈরি করতে হবে যাতে করে সকল বয়সের মানুষের সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ হয় এবং সকল প্রকার মানুষের শরীরে সেটা সমানভাবে কাজ করে। এই কারণে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছিল এবং তাদের শরীরে টিকা প্রয়োগ করা হয়েছিল। এদের মাঝে এই জন্য ১২ থেকে ১৫ বছর বয়সী ছিল, ১৬ থেকে ১৭ বছর বয়সী ছিল। চারটি ধাপের বয়সের মানুষের কাছ থেকে ডাটা সংগ্রহ করা হয়েছিল টিকা প্রয়োগ করে এবং তারপরে সেই টিকা সম্পর্কে শিওর হয়ে কার্যকারিতা নিশ্চিত হয়ে সেই টিকাটা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। টিকা তৈরির জন্য যে উৎস ব্যবহার করা হয়েছিল তাদের সবার বৈশিষ্ট্য একই রকম ছিল, ভিন্ন থাকতে আপনি বর্ণনা করো। অবশ্যই তাদের সবার বৈশিষ্ট্য একই রকম ছিল না। কারো বয়স ছিল ১২ থেকে ১৫-এর মধ্যে, কারো বয়স ১৬ থেকে ১৮-এর মধ্যে। এ ধরনের বয়সের ডিফারেন্স ছিল এবং তাদের শরীরের যে কর্মক্ষমতা, শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, যে ইমিউনিটি সবার একই রকম ছিল না। তাহলে সবার বৈশিষ্ট্যকে বিশ্লেষণ করে সবার শরীরে টিকা প্রয়োগ করে টিকার কার্যকারিতা নিশ্চিত হয়ে তারপর টিকা তৈরি করা হয়েছিল। তথ্য সংগ্রহের উৎসের ক্ষেত্রে বয়সের ভিন্ন থাকলেও কি সুবিধা হয়েছিল তুমি মনে করে লেখো। অবশ্যই তথ্য সংগ্রহের উৎসের ক্ষেত্রে বয়সের ভিন্নতা থাকলে এই সুবিধা হয়েছে যে এই টিকা যে বিভিন্ন বয়সী মানুষের জন্য প্রযোজ্য এবং বিভিন্ন বয়সী মানুষের কাজ করবে সেটা বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন। কারণ একই টিকা ১২ বছরের শিশু পেয়েছে, ৫০ বছরের লোকও পেয়েছেন এবং ৫৯ বছর উপরের ৫৬ বছরের উপরের বৃদ্ধও পেয়েছে। এনিওয়ে, এই টিকা তৈরির ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জাতির মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছিল। এই কাজটি উপরের উৎসের নির্ভরযোগ্যতার কোন বৈশিষ্ট্যকে প্রকাশ করেছে এই টিকা বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো মানুষের শরীরে এই টিকা কার্যকর হবে। এশিয়ান, আফ্রিকান, ল্যাটিন আমেরিকান, ইউরোপিয়ান সকল দেশের সকল এলাকার লোকজনকে সমন্বয়ে এই টিকার উপর গবেষণা করা হয়েছিল
এবং গবেষণা করে গবেষণার ফলাফল, অনুসন্ধান ফলাফল বিশ্লেষণ করে এই টিকা প্রস্তুত করা হয়েছিল, যাতে করে এই টিকা যে কোনো রিজিয়নের, যে কোনো অঞ্চলে, যে কোনো মানুষের শরীরে সমান প্রভাব বিস্তার করতে পারে, সমানভাবে কার্যকর হতে পারে। যাই হোক, শেষ কথা হলো যে এই যে আমরা অভিজ্ঞতাটা সম্পূর্ণ করে শেষ করলাম, আমি হোয়াইট বোর্ডে যাইনি, আমি তোমাদেরকে কম্পিউটার স্ক্রিনে স্ক্রিন রেকর্ড করে তোমাদেরকে আমি দেখিয়েছি। কারণ এটা একটা বর্ণনামূলক একটা শিক্ষণ অভিজ্ঞতা। এখানে অনেকটা বর্ণনামূলকভাবে সবকিছু ব্যাখ্যা করা হয়েছে। গণিতের এখানে গণিত শেখানো হয়নি, জাস্ট সংখ্যা নিয়ে বিভিন্ন অনুসন্ধান করা হয়েছে, গাণিতিক অনুসন্ধান করা হয়েছে। ঠিক আছে? সুতরাং এই কারণে এই অধ্যায়টি আমি হোয়াইট বোর্ডে না করে তোমাদেরকে স্ক্রিন রেকর্ড করে দেখালাম। ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটিকে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে এবং এই যে তোমাদের গাণিতিক অনুসন্ধান শিখন অভিজ্ঞতা বা চ্যাপ্টার বা অধ্যায়, এই শিখন অভিজ্ঞতাটির সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই নিজে নিজে প্র্যাকটিস করবে, নিজেরা বিভিন্নভাবে গাণিতিক অনুসন্ধান করবে। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।